তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আয়াস চলে যায় দরজার দিকে, কে এসেছে দেখার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসে। আমি বললাম, কে ছিল? আয়াস বলল, স্যার, ডেলিভারি বয়। আমি বললাম, কিসের ডেলিভারি বয়? আয়াস বলল, খাবার দিতে এসেছে, সে দাঁড়িয়ে আছে বাহিরে। স্যার বলল, কেন? আয়াস বলল, স্যার, আমাদের এখানে ভুল ঠিকানা এসেছে, আমি তো খাবার অর্ডার করিনি। পিছন থেকে নীরব বলে উঠল, আরে হাদারাম, তুই ছাড়া এই বাসায় আরো মানুষ থাকে, সেটা জানিস না? আয়াস বোকার মতো তাকিয়ে আছে। নীরব বলল, আমি করেছি অর্ডার, বলে আয়েশের মাথায় চাটি মেরে দরজার দিকে এগিয়ে যায়। নীরবের সাথে রাতুলও তাল মিলালো। রাতুল বলল, তুই সত্যি একটা হাদারাম, তোকে এই প্রফেশনে কে সাজেস্ট করেছে রে? আয়েশ বলল, তোর দাদা। রাতুল বলল, বলিস কি ভাই? আমার দাদা মহোদয় তো আমি ইনস্টল হওয়ার আগেই আনইনস্টল হয়ে গিয়েছে। তোকে কি স্বপ্নে এসে সাজেস্ট করেছে? আয়েশ বলল, করেছে। রাতুল বলল, আমায় তো কোনোদিন করেনি। আয়েশ বলল, দাদা মহোদয় ভালো করে জানে কাকে করতে হবে। ওদের খুনসুটি চলতে থাকে, আর আমরা বসে বসে বিনা পয়সায় বিনোদন নিচ্ছি। চেয়ে দেখি সেরো ওদের কথাবার্তা শুনে হাসছে। এসবের মাঝখানে নীরব এসে ডাকলো খাবার খাওয়ার জন্য, আর সে একটা প্লেট নিয়ে রুমের দিকে যায় অগ্নিকে খাওয়ানোর জন্য। ভিতরে আরেক যুদ্ধ বেঁধে গেছে। সবাই পিছনে ফিরে দেখি অগ্নি এক হাতে খাবারের প্লেট নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। মাঝে ডাক্তার এসে ওর একটা হাত বাদর বোঝা করে দিয়েছে, আর নীরব দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নির অভিযোগ, সে একা একা ঘরে খাবে না, কিন্তু ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে, যার জন্য ওদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। শেষমেশ না পেরে নীরব নিজেও এসে বসে পড়ে। সবাই একসাথে বসে খেয়ে নিই। খাওয়ার মাঝে চলতে থাকে ওদের চারজনের খুনসুটি। দেখে বোঝা যাচ্ছে এরা এই কদিনে ভাব জমিয়ে নিয়েছে নিজেদের মধ্যে, যেন একটা পরিবার। তবে নীরব আর অগ্নি আগে থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। ওদের দুষ্টু মিষ্টির সাথে সিনিয়র স্যারও দেখি খুব সহজেই মিশে গেছে। এতদিনের পরিচয়ে স্যারকে আজকে দেখছি একদম ছোট বাচ্চাদের মতো ব্যবহার করছে। আসলে প্রত্যেকটা মানুষের মনেই একটা মানব শিশু থাকে, যেটা কর্তব্যের নিচে চাপা পড়ে যায়। আর স্যার তার বাস্তব উদাহরণ। কত সহজে কাজ ভুলে সবাই আনন্দ মেতে উঠেছে। খাওয়া শেষ করে সবাই উঠে পড়ে। আয়াস আর নীরব সব গুছিয়ে নেয়। সবাইকে বিদায় জানিয়ে স্যার চলে যায় নিজের বাসায়, আর আমি ওদের সাথে টুকটাক কথা বলে অগ্নিকে রেস্ট নেওয়ার জন্য আদেশ করি। ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়ে দেই আমার খুব জ্বর, যার জন্য বিছানা ছাড়তে পারছি না। সে আমার ছুটির মঞ্জুর করে দেয়। আর টেনশন না নিয়ে বাসায় চলে আসে রাতুল। আয়াস নীরব চলে যায় অফিসে, কারণ ওরা না গেলে সমস্যা। আর অগ্নির ছুটি আগে থেকেই নেওয়া, ওর গ্রামের বাড়িতে একটু সমস্যা হয়েছে বলেই কান্নাকাটি করে আগেই ওকে ছুটিতে রেখেছি। আমি দরজা নক করতেই ভাবি এসে দরজা খুলে দেয়। ভাবি বলল, তুমি কাল রাতে কোথায় ছিলে বাবা? এই রে, দেখে ফেললো, কিন্তু আমি তো খুব সাবধানে বেরিয়েছি। আমি বললাম, মানে? ভাবি বলল, তুমি কাল বাসায় ছিলে না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ভাবি বলল, আমি দেখেছি কাল তুমি বাইরে গেছো রাত 12টার নাগাদ। অন্ধকার থাকলেও তোমায় আমি চিনতে ভুল করিনি। আমি বললাম, আসলে আমার একটা বন্ধুর একটু সমস্যা হয়েছিল, আর সে এই শহরে নতুন, তাই আমাকে যেতে হয়। ভাবি বলল, তাহলে এত লুকিয়ে যাওয়ার কি আছে? উফ, এ তো রীতিমতো ঝেরা করে চলছে দেখছি। আমায় কোনোদিন কোনো আসামি এত ঝেরা করেনি। আমি বললাম, আমি তো লুকিয়ে যাইনি, রাতে সবাই ঘুমাচ্ছে, সবার ডিস্টার্ব হতে পারে ভেবে আমি এভাবে গিয়েছি। ভাবি কিচ্ছু বলল না। মুখ দেখে মনে হয় আমার যুক্তিটা ঠিক হজম হয়নি। না হলে আমার কি? ভাবতে ভাবতে ভিতরে চলে এলাম। রুমে ঢুকে আগে ফোনটা চার্জে লাগিয়ে বাথরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য। এসে দেখি আমার ফোনটা বাজছে। আমি বললাম, হ্যালো। অপর পাশ থেকে আমার একজন সহকারী আমার থেকে সাহায্য চেয়েছে। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানএক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য সব ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রুট ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেম, যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়ে তোমরাও এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করলে প্রথমবার জিততে পারে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে 1 মিনিটে জেতা রাশি নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ানএক্সবেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। আমি বললাম, এখন কোথায় আপনি? অপর পাশ থেকে বলল, স্যার, আমি একটু বিপদে পড়েছি। আমি বললাম, এখান থেকে বেরিয়ে আসুন, আপাতত নিজে সেফটি থাকুন। অপর পাশ থেকে বলল, ওকে স্যার। আমি বললাম, ওকে বলেই ফোনটা কেটে দিই।
ফোনটা ছিল আমার একজন সহকারীর, যে অন্য একটি কেসের দায়িত্বে আছে এবং সে বিষয়ে সাহায্য চেয়েছে। মোবাইলটা চার্জে লাগিয়ে আমি ল্যাপটপটা অন করে বসি কিছু কাজ করার জন্য। একটানা কাজ করতে করতে দুপুরের খাবার খাওয়ার টাইম হয়ে যায়। এখন কেউ নিশ্চিত রুমে আসতে পারে খেতে ডাকার জন্য, তাই আগেই সব গুজগাছ করে নি। যা ভেবেছিলাম তাই, আরও এসেছে ডাকার জন্য, তবে রুমে প্রবেশ করিনি, কারণ আমার রুমে কারো প্রবেশ নিষেধ। আরও বলল, এই যে ভাইয়া শুনছেন? আমি বললাম, কে? আরও বলল, আমি বললাম, আমি আবার কে? মনে হয় রেগে গেছে। আরও বলল, মা বলছে আপনাকে আমাদের সাথে খেতে যাওয়ার জন্য। আমি বললাম, তুমি যাও। আরও বলল, যাবো না, আপনি আগে আসুন। বোন দেখছি নাছুর বান্দা, তবে আগে এসবে কষ্ট পেলেও এখন পাই না। এখন বুঝতে পারছি ওরা রাজের মধ্যেই ওদের আদিকে খুঁজে বেড়ায়। আমি বললাম, ঠিক আছে চলো। দেখেই বোঝা যাচ্ছে বেশ খুশি হয়েছে। নিচে গিয়ে দেখি মা আর ভাবি সাথে দুজন কাজের লোক, বাবা আর ভাইয়া অফিসে, আর ইসি সে অফিসে এবং নিজের কাজে ব্যস্ত। আমাকে দেখে মা খুব খুশি হয়েছে। মা বলল, তুমি আজকে কাজে যাওনি? আমি বললাম, না, ছুটি নিয়েছি। মা বলল, কেন বাবা, শরীর খারাপ নাকি? আমি বললাম, না, এমনি ভালো লাগছে না, বেশ কাজের চাপ গেছে এতদিন। আরও বলল, আচ্ছা ভাই, আপনি কি কাজ করেন? আমার রিয়েকশন দেখে আরও মনটা খারাপ হয়ে যায়। মনে মনে বললাম, সরি রে বোন, তোকে কষ্ট দিতে আমার একটুও ভালো লাগে না, তবে আমি কি করব বল? তোর এটা সময় হলেই জানতে পারবি। এখন কষ্ট পাস না প্লিজ। কিন্তু কি করার, আমার মনের কথা তো কেউ আর শুনবে না। আমিও চুপচাপ খেয়ে উঠে পড়ি। আর একটা কথাও কেউ বলেনি। বাসায় বসে থাকতে বোরিং লাগছে, কাজেও মন বসছে না, তাই বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকটা দূর চলে আসি। কাজের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে মনটা, বিষিয়ে উঠেছে এসব ভালো মানুষের আড়ালে থাকা পশুর পিছনে ছুটতে ছুটতে। তাই বাহিরের আলো বাতাস নিয়ে ভেতরটাকে শান্ত করার জন্য যাই নদীর পাড়ের দিকে, কিন্তু এখানে এসেও তেমন শান্তি পাইনি। একটু দূরে চোখ পড়তেই দেখলাম তিনটা ছেলে দুটি মেয়ের পেছনে হাঁটছে, তবে ওদের হাঁটা চলাটা আমার খারাপ বলে মনে হচ্ছে, যাকে বলে ইপটিজিং। দেখি মাথাটা গরম হয়ে গেল, তাই বাইকটাকে সাইড করে এগিয়ে গেলাম। আমি পেছন থেকে একটি ছেলের কাঁধে হাত দিয়ে ডাক দিলাম। আমি বললাম, এই যে ভাই, এই যে শুনছেন? প্রথমজন বলল, কি বে? আমি বলছিলাম শান্তিনগর কোন দিকে? কথাটা শুনে আমার দিকে ভ্রু কুচকে তাকালো। আরেকজন বলল, আসমান থেকে টপকালি নাকি? আমি বললাম, না, আমি নতুন। অন্যজন বলল, শালা ভাগ এখান থেকে। আমি বললাম, না ভাই। তৃতীয়জন বলল, তুই কি ইয়ার্কি করছিস আমাদের সাথে? আমি বললাম, ইউ আর ভেরি স্মার্ট বয়। বলার আগেই বুঝে গেলি। তৃতীয়জন বলল, আমাদের সাথে লাগতে আসিস না, নিজের কাজে যাও বাবু। আমি বললাম, ওকে ভাইয়া। পিছনে ঘুরতে ছেলেগুলো সামনে তাকিয়ে অবাক, কারণ মেয়েগুলো নেই। এতক্ষণে আমার সাথে কথা বলার কারণে মেয়েগুলো বেরিয়ে গেছে। দেখে ছেলেগুলো রাগে ফুলতে থাকে। আমার কথাবার্তায় তাদের কাজে ব্যাঘাত ঘটে। তারা খেপে গেছে মনে হয়, তাই পেছন থেকে একজন আমার টি শার্টের কলার ধরে। সে বলল, শালা তোর জন্য আজকে পাখিগুলো ফসকে গেল। আরেকজন বলল, দেখছিস কি, হাত পা গুলো ভেঙে দে, বুঝিয়ে দে আমাদের কাজে ব্যাঘাত ঘটালে কি হয়। কথা বলতেই একজন আমার নাক বরাবর মারার জন্য হাত উঠায়। আমার আর কি করার আছে বলেন? মেহমান যদি না বলে বাসায় চলে আসে, তাহলে আমি কি করব? আপ্যায়ন না করে কি বিদায় দেওয়া উচিত? 2-4-10 মিনিটে যা হয় তাই হলো। আমাদের মারামারির মাঝখানে দুজন পুলিশ লোক ছুটে আসে। বাংলাদেশ পুলিশের কিছু ডিপার্টমেন্টের কাজ হলো এমন ঝামেলা শেষে উপস্থিত হওয়া, তাই করছে পুরাই সিনেমার মতো। এর মধ্যে একজন আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। আমি বললাম, মাথায় বেশি চাপ দিবেন না, তাহলে আপনার ছোট্ট মাথাটিতে সমস্যা হতে পারে। আর পাবনা এখন রোগীতে ভরপুর। লোকটি আমার কথায় চমকে গেল। আমি বললাম, আমি একজন আর্মি জনতা। বলেই সোজা হাঁটা ধরলাম। ছোটখাটো একটা ভিড় জমে গেছে এখানে। আমাদের কাজ এটাই, নিজেদের সামনে হাজারো অন্যায় দেখে মুখ ঘুরিয়ে থাকি, অথচ কেউ একজন ঝামেলা পাতালে তা থেকে মজা নেওয়ার বেলায় আমরা সবার আগে। যাই হোক, মূল গল্পে আসি। দূর, মেজাজটাই খারাপ হয়ে গেল। কোথায় গেলাম একটু শান্তি পরিবেশে, আরো উল্টো মাথা গরম হয়ে গেল। থাক, আর ঘুরতে হবে না, বাসায় চলে যাই। বাসায় চলে এসে দেখি বাবা আর ভাইয়া চলে এসেছে। সবাই বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে ইসি নেই। অফিস তো ছুটি হয়ে গেছে, তাহলেও কই? কাল থেকে ইস্যুর উপরে নজর রাখতে হবে। ব্যাপারটা খুব ডেঞ্জারাস। যতবার গেলাম ততবারই আক্রমণ হয়ে গেল। বুঝি না ওরা টের পায় কি করে। তার মানে কি ওরা আমাদের চিনে নিয়েছে? আর তাই বলে কি ম্যানেজার এত ভালো ব্যবহার করে নাকি? কিন্তু মন সায় দিচ্ছে না। যাক, কাল থেকে পুরোপুরি কাজে মন দিতে হবে। বলেই বাইকের চাবি আর আরেক পকেট থেকে ফোনটা বের করে রেখে ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। এসে ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে।
তাই কিছুক্ষণ পায়চারি করে ল্যাপটপটা অন করে বসলাম দুটো ক্যামেরা থেকে কি পাওয়া যায় দেখার জন্য। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি, একটা ক্যামেরা কাজ করছে না, মনে হয় ভালোভাবে লাগানো হয়নি, কেউ দেখতে পেয়ে খুলে ফেলেছে মনে হয়। মনটা গেল খারাপ হয়ে। তবে আরেকটা বাকি, ওইটা দেখে নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে এটা দিয়ে বাইকের কিছু অংশ দেখা যাচ্ছে, তাও পুরোপুরি না। তবুও নিরাশ হলাম না, যেতটুকু দেখা যাচ্ছে তার থেকেও যদি কিছু পাই সে আশায়। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। মাঝখানে দুজন এসে ডেকে গেছে খাবার খাওয়ার জন্য। তৃতীয়বার আসার আগেই আমি নিজেই চলে যাই, গিয়ে ডিনার সেরে চলে আসি। রাত এখন 1টা বাজে। ঘুম কিছুতেই আসছে না, আর বুঝতেই পারছি আসবেও না। বাহিরে বেরোনো দরকার, কিন্তু আবার যদি ভাবি দেখে ফেলে তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। কি করি? পাইছি, নিজের রুমের বারান্দা দিয়ে দেয়ালের পিলার বেয়ে বেয়ে নেমে এলাম। পার্কিং রুমে গিয়ে বাইকটা বের করে নিয়ে এসেছি। দারোয়ান আমাকে কিছু বলবে তার আগে আমি তার হাতে কিছু টাকা ধরিয়ে দিই, তাই গেটে কোনো সমস্যা হয়নি। রাত বাজে 1টা। বাসা থেকে তো বেরোলাম। এখন কোন দিকে যাব? অফিসের দিকে, নাকি আবারও স্কুল এরিয়ার দিকে, নাকি অন্য কোথাও যাব? আমি রাস্তায় দাঁড়িয়ে ভাবছি এসব। স্কুল এরিয়ায় যাওয়া ঠিক হবে না, এখন এত কাঁচা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া বিপদ হবে। তাই বাইকটা অফিসের দিকে ঘুরালাম, কিন্তু যা দেখলাম তার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলাম না। তবুও দেখে যখন ফেলেছি তখন যাওয়াই যাক পিছনে। কি দেখলাম তা আমি আপনাদের দেখাই। আমি অফিসের খানিকটা দূরে থাকা অবস্থায় একটা গাড়ি